প্রিয় মনপুরাবাসী, আজকে যার গণসম্বর্ধনা তার সম্বন্ধে বলতে গেলে আজকে রাত ফুরিয়ে যাবে, দিন ফুরিয়ে যাবে, কিন্তু তার সম্বন্ধে বলা শেষ হবে না। এমন একজন নেতার সম্বর্ধনা আজকে অথবা কেউ সাথে কখনো মিথ্যা কথা বলে নাই, সত্য ন্যায়ের জন্য নেতৃবৃন্দ, যার সম্বর্ধনা আজকে আমরা একত্রিত হয়েছি, যেই নেতা খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মানুষকে যখন জীবনকে দুর্বিষহ করে তুলেছে, তখন আগামী দিনে রাষ্ট্রের তারেক রহমান চিন্তা করলো সারা বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল নিয়ে আন্দোলন করতে হবে, যে আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হবে। ঠিক সেই সময় দেশের তারেক রহমান সেই চরপেশন মনপুরার সেই সন্তানটিকে বেঁচে দিয়ে দিল জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক। তার অক্লান্ত পরিশ্রম ঢাকার রাজপথ প্রকম্পিত করেছিল। খুনি হাসিনা তার আন্দোলনে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা সেই নেতার সম্বর্ধনা আজকে এখানে একত্রিত হয়েছি, যেই নেতার সম্বর্ধনা আজকে এখানে একত্রিত হয়েছি, সেই নেতা আপনাদের চরপেশন মনপুরার সন্তান। সে কিন্তু এখানে তার জীবন, এখানে তার জন্ম চরপেশনে, তার জীবনের কিশোর জীবন চরপেশনের পড়ালেখা করে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চক্র থেকে জীবনে পড়াশোনা করেছে। তার জীবনে কখনো সেকেন্ড ক্লাস বলতে কিছু নাই। পত্রিকা পরীক্ষায় সে প্রথম স্থান অধিকার করে আজকের শিক্ষার সর্বোচ্চ স্থানে সে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিতেছে। যে নেতৃত্বে ফসল 5ই আগস্ট। প্রিয় মনপুরাবাসী, আপনারা আগামী দিনের আন্দোলন নেতৃত্বে মনপুরার উন্নয়নে আমরা বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমান ইনশাআল্লাহ চরপেশন মনপুরার ধানের শীষ তার হাতে উঠিয়ে দেবেন। আপনাদের সন্তান যারা নুরুল ইসলাম নয়ন থেকে আমরা আগামী নির্বাচনে নুরুল ইসলাম নয়ন ভাইয়ের সাথে আছে কিনা আমরা সবাই দুই হাত তুলে জবাব দেই। নয়ন ভাই তোমার একটি ভোটে নয়ন ভাই যাবে জিতে, তোমার একটি ভোটে নয়ন ভাই যাবে জিতে। প্রিয় মনপুরাবাসী, যারা 1/11 সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্যোত্তরসূরি আগামী দিনের রাষ্ট্রপতি তারেক রহমানকে মিথ্যা কটূক্তি কথা বলেছিল, সেই সমস্ত বিশ্বাসঘাতকদের মনপুরাবাসী বয়কট করে এটাই আশা রাখে আপনাদেরকে যুবদলের পক্ষ থেকে আবার অন্তিম শুভেচ্ছা দিয়ে আসন সংগ্রাম করতে হবে। মনপুরা চরপেশনের উন্নয়নে নুরুল ইসলাম নয়নের সাথে আমরা আছি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নয়ন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। নয়ন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। নয়ন ভাই ভয় নাই, মগর তোমার একটি ভোটে নয়ন ভাই যাবে জিতে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আলহাজ জালালউদ্দিন লিটন ভাইকে।
নেতৃবৃন্দ, এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ আফজল আলম মিঠু, সভাপতি বরিশাল জেলা ছাত্রদল, সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ভোলা জেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব তরিকুল ইসলাম কায়েদ ভাই। জনাব তরিকুল ইসলাম কায়েদ ভাই। মনপুরা উপজেলা বিএনপি ও মনপুরার বিএনপির অঙ্গ সংগঠনের সমন্বয়ে আজকের এই সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি জনাব ডাক্তার কামাল উদ্দিন, সভায় আজকে সম্বর্ধিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সারা বাংলাদেশের যুব সমাজের আইকন, চরপেশন মনপুরার মাটি ও মানুষের নেতা, আপনার আমার প্রিয় নেতা জনাব নুরুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ছাত্র দলের সাবেক সভাপতি, জেলা যুব দলের সাবেক সভাপতি, ভোলা কলেজের সাবেক ভিপি, বর্তমান বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব ইয়ারুল আলম লিটন। সভায় উপস্থিত রয়েছেন বরিশাল মহানগর বিএনপির যুবদলের রয়েছেন ভোলা জেলা যুবদলের সংগ্রামী সভাপতি জনাব জামাল উদ্দিন লিটন। সভায় উপস্থিত রয়েছেন ভোলা জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা বিএনপির নেতৃবৃন্দ, চরপেশন থানা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দল ও মহিলা দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী ভাইরা, মনপুরার বাসীরা, আজকে যাকে আপনারা সম্বর্ধনা দিতে যাচ্ছেন তিনি সারা বাংলাদেশের যুব সমাজকে নেতৃত্ব দিচ্ছেন। যার নেতৃত্বে এই কথিত স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা তিনি এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শেখ হাসিনার পতনের জন্য বহুবার কারাভোগ করেছে, রাজপথে রক্ত দিয়েছে। আপনাদেরই কৃতি সন্তান যাকে
জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে মানপুরা এবং চরপেশনের দায়িত্ব অর্পণ করেছে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তারেক রহমান আমাদের নেতা জনাব তারেক রহমান চাচ্ছেন তিনি চরপেশন এবং মানপুরার বাসীদের পক্ষে রাজনীতি করবেন। আপনারা কি সেটা চান? আপনাদেরকে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মনোভাব বুঝতে হবে। তিনি কাকে আপনাদের পক্ষে সংসদে কথা বলার জন্য তিনি কাকে নির্ধারণ করেছেন? তিনি একজন সৎ স্বচ্ছ নির্ভীক রাজনীতিবিদ। তিনি হচ্ছেন আপনার আমার প্রিয় নেতা জনাব নুরুল ইসলাম নায়ক। প্রিয় সংগ্রামী ভাইরা, ইনশাল্লাহ দেশ নায়ক, আগামী রাষ্ট্রনায়ক পূর্ব আকাশে রহমান, আর তিনি ধানের শীষ প্রতীককে আপনার আমার প্রিয় বন্ধুদের ভোটে তিনি আপনাদের পক্ষে সংসদে কথা বলবেন। এই আশাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অবদান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভোলা জেলা ছাত্র দলের সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক রাষ্ট্রপতির নারক সৈনিক জনাব মিজানুর রহমান মাসুদ ভাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তরিকুল ইসলাম তরিক, সিনিয়র সহসভাপতি বরিশাল মহানগর ছাত্রদল জনাব ফয়সাল আহমেদ সাহেব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জনাব চরপেশনের কৃতি সন্তান আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমরা বুঝতে পারছি আপনারা অনেক আনন্দের ভিতরে আছেন। আজকের একটি ঐতিহাসিক দিনক্ষণ, যে এই দিনের জন্য আপনারা দীর্ঘ 12টি বছর পর্যন্ত অপেক্ষা করেছিলেন। আজকে যাকে কেন্দ্র করে আজকের এই মিলনমেলা, আজকের এই সমাবেশ, সেই প্রিয় নেতা আমার শ্রদ্ধেয় বড় ভাই, যার সাথে একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায়, যার সাথে একসাথে রাজপথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে অকুত ভয় হৃদয় নিয়ে যিনি মনোবল নিয়ে আন্দোলন সংগ্রাম করিয়েছে, সে আমার প্রাণ প্রিয় বড় ভাই, মাটি ও মানুষের নেতা, চরপেশন মনপুরের কৃতি সন্তান, এক সময়ের মেধাবী ছাত্র, আমার বড় ভাই জনাব
নুরুল ইসলাম নয়ন যুবদলের আইকন, যার প্রতি বিশ্বাস এবং ভরসা রেখে আমাদের অভিভাবক জনাব তারেক রহমান বাংলাদেশের অত্যন্ত দুর্দিনে যখন প্রায় এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার সূর্য প্রায় অস্তমিত হওয়ার মতো, ঠিক সেই মুহূর্তে যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে একটি কঠিন দায়িত্ব তার হাতে অর্পণ করেছিলেন। বন্ধুরা আমার, আমরা লক্ষ্য করেছিলাম, আমি একজন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি হয়ে লক্ষ্য করেছি, সেই দিনে যখন রাজপথে বেগম খালেদা জিয়ার হয়ে একটা মিছিল করতে মানুষ ভয়ে ভীত ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে একটি কথা বলতে গিয়ে মানুষ ভয়ে ভীত ছিল। বন্ধুরা আমার, আপনারা যতটুকু দেখেছেন তার চেয়ে বেশি আমরা প্রত্যক্ষভাবে আমরা দেখেছি, আমরা শিকার হয়েছি। একদিকে ইনসাফ পুলিশ, আর একদিকে কুত্তা লীগ, যাদেরকে আমরা বলতাম, মানবিকভাবে আমাদেরকে রাজপথে পিটিয়ে রক্তাক্ত করেছেন। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসত। ঠিক সেই মুহূর্তে নুরুল ইসলাম নয়ন যুবদলের নেতৃত্ব নিয়েছেন এবং রাজপথে অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছেন। বন্ধুরা আমার, আজ থেকে 12 বছর আগে আমার মনে আছে, আমি এই মনপুরাবাসীকে কথা দিয়েছিলাম আমরা আজ হোক কাল হোক চরপেশন মনপুরা মাটিতে, বন্ধুরা আমার, চরপেশনের স্থানীয় নেতৃত্ব আমরা প্রতিষ্ঠিত করব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের শুকরিয়া, আমরা সেটা অবশ্যই অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে গেছি। বাট আমাদের সংগ্রাম এখন শেষ হয়নি। বন্ধুরা আমার, চূড়ান্ত ফলাফলের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে অত্যন্ত ধৈর্য এবং সহ্যের সাথে। বন্ধুরা আমার, আমি যখন রংপুরের দায়িত্ব ছিলাম, আমার সাথে আমার অভিভাবক জনাব তারেক রহমানের সাথে দীর্ঘ 10 মিনিট পর্যন্ত চরপেশনের মনপুরা নিয়ে নুরুল ইসলাম নয়নকে নিয়ে আমার কথা হয়েছে। বন্ধুরা আমার, আমি ভাইয়াকে বলেছিলাম, ভাইয়া আপনি আমাদের অভিভাবক, আমরা আর ভিনদেশী মানুষের নেতৃত্ব দেখতে চাই না, আমরা চরপেশনের স্থানীয় নেতৃত্ব, আমরা এমন একটা মানুষের নেতৃত্ব আছি যে সবসময় আমাদের চরপেশনের মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বেড়ায়। কথাগুলো বলতে হচ্ছে। বন্ধুরা আমার, কথাগুলো আপনাদের বুঝতে হবে। সময় হয়েছে দাঁত ভাঙার জবাব দেওয়া, প্রতিনিয়ত ব্যঙ্গ বিদ্রোহ করতে। বন্ধুরা আমার, সেদিন আমরা আমাদের অভিভাবককে আমি বলেছিলাম, ভাইয়া তার কোন হোল্ডিং নাম্বার নাই, ট্যাক্স নাই, এখন সময় হয়েছে আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য। যদি আপনি আমাদেরকে সুযোগ দেন এবং আপনার ভালোবাসা, আপনার দোয়া যদি আমরা পাই। বন্ধুরা আমার, বিশ্বাস করুন, সেদিন সে মুখে এসেছিল, তখন আমি বুঝতে পেরেছিলাম যে সে এটা চায়। বন্ধুরা আমার, আপনাদেরকে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, আগামী দিনের নির্বাচন কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জের নির্বাচন। মাথায় রাখতে হবে, এই নির্বাচনে আমাদেরকে জিততে হবে এবং নুরুল ইসলাম নয়নকে ধানের শীষের প্রতীক নিয়ে যখন আসবেন, তার নির্বাচনে আমরা নির্বাচন করে তাকে বিজয় করতে হবে। সেই জন্য আমাদেরকে মাঠে ময়দানে প্রতিপক্ষের সাথে অত্যন্ত ধৈর্যের সাথে সবকিছু মোকাবেলা করতে হবে। বন্ধুরা আমার, প্রতিপক্ষ চিহ্নিত, কিন্তু আমাদের ভিতরে একটি প্রতিপক্ষ আছে যেটাকে দিনের বেলা দেখা যায় না, রাত্রে বেলা দেখা যায়। খুব সাবধান, খুব সাবধান। তারা এখন হিংস্র হয়ে গেছে, তারা বুঝতে পেরেছে, সুতরাং তারা আপনাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে প্রতিপক্ষ আওয়ামী লীগের হাতে একটা তুরুবে তাস ধরে দেওয়ার চেষ্টা করবে। সুতরাং আপনারা মনে রাখবেন, তাদের পাতা ফাঁদে পা দেবেন না, কারণ আমাদের এখনো অভিষ্ট লক্ষ্যের দিকে যেতে হবে। চূড়ান্ত ফলাফল আমাদের ঘরে নিয়ে আসতে হবে। পরিশেষে আমি বলবো, চরপেশন মনপুরাবাসী, আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, যে পরিমাণ আপনারা আন্তরিকতা দিয়েছেন, আমি বিশ্বাস করি
বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেই জেলায় আমি রাসেল মাহমুদ যাইনি। এত সুন্দর সুশৃঙ্খলিত কর্মসূচি হয়নি। গতকালকে চরপেশনে ইসলাম দলকে কেন্দ্র করে একটি সংবাদ অনুষ্ঠান হয়েছিল। এই প্রথম তার পাবলিক জনসভা অভিভূত হয়ে গেছে। বাংলাদেশ চরপেশনের মানুষ ইসলাম দলকে এত ভালোবাসে, এত ভালোবাসে। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ ইসলাম দলকে সংবর্ধনা দেওয়ার জন্য এসেছেন, তার কথা শোনার জন্য এসেছেন। দীর্ঘ সময় সে আপনাদেরকে অত্যন্ত সুন্দর কথা বলেছেন, সে কাউকে প্রতিপক্ষ বানাননি, বরং প্রতিপক্ষকে অত্যন্ত শ্রদ্ধার সাথে সে সম্বোধন করেছেন। এরা হচ্ছে মানবিকতা, এরা হচ্ছে রাজনৈতিক গুণাবলী। উনি ইচ্ছা করে পারতেন অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে, কিন্তু বলেননি। এটা হচ্ছে শিক্ষা বন্ধুরা আমার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা থেকে ওই জায়গা থেকে উনি অনেক বক্তব্য দিয়েছেন। আমরা ওখানে শুধু বক্তব্য দেইনি, আমরা বিএনপি ছাত্রদের রাজনীতি পরিচালনা করেছি বললাম। সুতরাং খুব সাবধান, কথা বলার আগে ব্যঙ্গ করবেন, বিদ্রোহ করবেন, এটা হতে দেওয়া যায় না। আমরা চরপেশনের মানুষ, চরপেশনের মানুষের ভালোবাসা, চরপেশনের মানুষের কষ্ট আমরা বুঝি, আপনি বলবেন না। সুতরাং আগামী দিনের পথ চলা প্রতি মুহূর্তে আপনারা আমাদেরকে কাছে রাখবেন, আমরা আপনাদের কাছে থাকতে চাই। আপনারা যদি আমাদেরকে আপনাদের কাছে রাখেন, আমরা আপনাদের কাছ থেকে কখনো দূরে সরে যাব না বন্ধুরা। শত বিপদ আপদে আপনাদের সাথে আছি। বাংলাদেশের দুজন দাদা আছে, একজন কয়েক আরেকজন আমাদের দাদা। সারা বাংলাদেশের মানুষ তাকে নুর ইসলাম দাদা হিসাবে চেনে, আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুতরাং আপনাদের ভালোবাসা এবং ভালোবাসার যে আন্তরিকতা আপনারা দেখাইছেন, এটা দীর্ঘদিন আমাদের মনে থাকবে। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। এবং আমি আমার মা বোনদেরকে এবং আমার পিতৃতুল্য মুরব্বীদেরকে আমি একটি কথা বলবো, আপনারা শারীরিকভাবে তো আমাদের মতো দৌড়াতে পারবেন না, বাট মসজিদে তো আমাদের জন্য দোয়া করতে পারবেন, ভারত আমাদের জন্য ঘরে বসে দোয়া করতে পারবেন। আপনারা আগামী দিনে ধানের শীষকে আপনারা ভোট দেবেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি সারা জীবনের জন্য কবর দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী শীর্ষ সমাজ দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে আমাদের প্রধান অতিথির সফর সঙ্গী হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন আনন্দ, সাবেক সভাপতি কুমিল্লা জেলা ছাত্রদল। উপস্থিত রয়েছেন এনামুল হক রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। উপস্থিত রয়েছেন মেহেদী হাসান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান যুগ্ম আহ্বায়ক ঢাকা কলেজ ছাত্রদল। উপস্থিত রয়েছেন ইব্রাহিম ভুইয়া সাদাত, সহ সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সরকারি কলেজের সাবেক বিপি জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি, জেলা যুবদলের সাবেক সভাপতি, রাজপথ কাটানো সাবেক যুবনেতা, ছাত্রনেতা, জেলা বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, সুবক্তা জনাব ইয়ারুল আলম লিটন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বক্তব্য শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের যিনি ছিলেন কণ্ঠস্বর, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,
বাংলার রাখাল রাজা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জুলাই আগস্টে যারা এই মানুষের অধিকারের জন্য নিজেদের জীবনকে এই জাতির জন্য উৎসর্গ করে গেছেন, সেই জুলাই আগস্টের সকল শহীদদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের অভিভাবক বিএনপিকে বাংলাদেশের থেকে কয়েক হাজার মাইল দূরে বসে বিএনপি সহ প্রতিটি অঙ্গ সংগঠনকে যিনি সুসংগঠিত করে রেখেছেন, আমাদের সকলের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আজকের এই সমাবেশে আমরা দোয়া করব সেই নেত্রীর জন্য যিনি বাংলাদেশের মানুষের জন্য জীবনের শেষ বিন্দু পর্যন্ত সংগ্রাম করে গেছেন, যিনি বলেছেন বাংলাদেশের বাহিরে আমার কোনো ঠিকানা নেই, আমি যদি মরতে হয় বাংলার মাটিতেই মরব। আপোষ করেননি যেই নেত্রীটি, তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তার দীর্ঘায়ুর জন্য আমরা দোয়া করব। বন্ধুরা আমার, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যাকে ঘিরে আজকের এই গণসংবর্ধনা অনুষ্ঠান, যাকে আমি অনেক বছর খুব কাছ থেকে দেখেছি, বাংলাদেশের রাজনীতিতে চাটুকার আর লোভীদের সমাগম, বাংলাদেশের রাজনীতিতে মেধাবীদের সংকট, বাংলাদেশের রাজনীতিতে স্বচ্ছ রাজনীতিবিদদের সংকট, কিন্তু তাদের থেকে ব্যতিক্রম হয়ে বেরিয়ে আসছেন আপনাদের এই হৃদয়ের মানুষ, যিনি তিলে তিলে নিজেকে আজকে পর্যায়ে নিয়ে এসেছেন, বহু লোভ অতিক্রম করে, বহু নির্যাতিত হয়ে আজকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেই আপনাদের কৃতি সন্তান, আপনাদের হৃদয়ের মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে গড়ে ওঠা ছাত্র নেতা, আজকের জননেতা, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আপনাদের এই সন্তান, আপনাদের ভাই জনাব নূর ইসলাম নূর মঞ্চে উপস্থিত রয়েছেন। জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত যুবদল এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, মনপুরার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভোলা থেকে আগত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
এবং মনপুরার আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানগণ, সমবয়সী ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ 16টি বছর আমরা এইভাবে কথা বলার অধিকার ছিল না, আমরা কথা বলতে পারিনি। 2004 সালে যুব দলের সম্মেলন করে গিয়েছিলাম, তখন আমি যুব দলের সভাপতি ছিলাম। তারপরে আর মনপুরায় আসতে পারিনি। এদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল। বাংলাদেশে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, শুধু বাংলাদেশের মানুষের নয়, বিশ্বের অবিসংবাদিত নেত্রী বাংলাদেশে 18 কোটি মানুষের প্রাণ, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলীয় নেত্রী, তার মৌলিক অধিকার, তার জামিন এবং বিদেশে চিকিৎসা, সেই মৌলিক অধিকার আওয়ামী লীগ দেয়নি। এবং আপনি জানেন, আপনারা দেখেছেন নাজিমুদ্দিন রোডের কারাগারে আমাদের নেত্রীকে একা রাখা হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাস, শেখ হাসিনা তুমি পালিয়ে গেছ, আমাদের নেত্রী পালিয়ে যায়নি। আমরা গর্ব করে বলি, আমরা সেই নেত্রীর দল করি। ফিরোজা থেকে, গুলশানের ফিরোজা থেকে এয়ারপোর্টে যেতে 15 মিনিট সময় বেশি প্রয়োজন হয় না। কিন্তু আমার নেত্রী যেদিন লন্ডনের উদ্দেশ্যে চিকিৎসার জন্য গিয়েছে, 3.5 ঘন্টা বেকার মানুষ তাকে দেখার জন্য দুবার থেকে অপেক্ষা করেছে, 3.5 ঘন্টা। বন্ধুরা আমার, আমরা সেই দলের একজন নগণ্য কর্মী হিসাবে নিজেকে গর্ববোধ করি। বন্ধুরা আমার, তেমনি ভাবে আপনারা গর্ববোধ করেন, জলপশনবাসী গর্ববোধ করতে পারে। মুসলিম নন, আপনাদের এলাকায় জন্মগ্রহণ করেছে, সৌভাগ্যবান আপনারা। কারণ এমপি হওয়া যায়, এমপি হওয়া অনেক সহজ। জ্যাকব এমপি হয়েছে, আলী আজম মুকুল এমপি হয়েছে, ঢাকার শীর্ষ সন্ত্রাসী শাওন এমপি হয়েছে। নেতা সবাই হতে পারে না। আপনাদের সন্তান আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যেখানেই যান ইসলাম নয়নের নামটি বলুন, তখনই বলবে আপনারা চরপেশনের সন্তান। এটা হলো গর্বের ব্যাপার। বন্ধু আমার, তাকে আপনারা আপনাদের এলাকায় জন্ম গ্রহণ করেছে। ধন্য হয়েছে চরপেশনের মাটি, ধন্য হয়েছে মনপুরার বাসী। বন্ধুরা আমার, সামনের দিনগুলিও আমাদেরকে সংগ্রাম করতে হবে। সংগ্রাম শেষ হয়নি, আমাদেরকে সংগ্রাম করতে হবে। ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, বাদাতটা কিন্তু রেখে গিয়েছে। কখনো তারা ইসকন সাজে, কখনো তারা আনসার সাজে, কখনো আমার কোন ভাবে আবির্ভাব হয়। সতর্ক থাকতে হবে, তাদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। আমরা চাই না যে এই মানুষের অধিকারের জন্য বেগম খালেদা জিয়া তার সন্তানকে হারিয়েছে। বেগম খালেদা জিয়া মৃত্যুর পথযাত্রী ছিল। বিভিন্ন সময় শুনতাম বেগম খালেদা জিয়া নেই,
শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতাম, আল্লাহ আমার নেত্রী তুমি হায়াত দাও। আল্লাহ আমার নেত্রী যে উক্তিটি করেছিল আমি আওয়ামী লীগের পতন দেখে যেতে চাই। বন্ধুরা আমার, এদেশের কোটি কোটি মানুষের বিশেষ করে মা বোনদের যে দোয়া, সেই দোয়ায় আমার নেত্রী আজকে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, রাজনীতির কঠিন পরীক্ষায় অতিক্রম করে আজকে নুর ইসলাম নয়ন পাশ করেছে। বন্ধুরা আমার, পৃথিবীতে গর্ভধারিণী মা এর উপরে কি কেউ আছে বলেন? যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, গর্ভধারণ করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, সেবার মৃত্যুতে এই নুর ইসলাম নয়ন মাকে দেখতে পারেনি। শুধু জনতার দাবির আন্দোলনে নিজেকে নিজেকে উৎসর্গ করার জন্য মায়ের শেষ চেহারাটুকু দেখতে পারিনি। বন্ধুরা আমার, মায়ের জানাজায় আসতে পারিনি। আপনারা বলুন, এই বোলায় যারা কথা বলে বড় বড়, তারা দলের জন্য কি আত্মত্যাগ করে গেছে? এর চেয়ে বড় আত্মত্যাগ আর কি হতে পারে? মায়ের জানাজা পড়তে পারেনি। আমরা এখান থেকে তার মায়ের মৃতদেহটিকে আমরা গ্রহণ করেছি, চর পেছনে এসে জানাজা করে দাফন করেছি। তার কয়েকদিন পরেই তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি একদিন তার বাসায় গিয়েছিলাম, তার বাবার শুধু একটাই কান্না যে আমার সন্তান তার মাকে দেখতে পারেনি। বন্ধুরা আমার, আমরা কথা বলি, আমরা সমালোচনা করি, বিরোধিতার খাতিরে আমরা বিরোধিতা করি। কার বিরোধিতা করেন? কার বিরোধিতা করেন? নুর ইসলাম নয়নকে আমি খুব কাছ থেকে দেখেছি। মিথ্যা কথা বলে না, মিথ্যা আশ্বাস দেয় না। আর রাজনীতিতে আমাদের একটি অভ্যাস আছে, মিথ্যা সান্ত্বনা দেওয়া, সেটিও সে দেয় না। কারণ তার জীবনে কোনদিন সে দ্বিতীয় স্থান অধিকার করেনি। আজকে সেই জন্যই তার ভিতরের যে মনুষ্যত্ব, সেই মনুষ্যত্ব কখনো এই সাগর পারের মানুষের সাথে আর্টিফিশিয়াল কিছু করতে পারে না। অতীতে অনেক আর্টিফিশিয়াল নেতা আমরা দেখেছি, আমরা সেই দিকে কথা বলবো না, আমরা সেই দিকে কথা বলবো না। আমরা নুর ইসলাম নয়নকে নিয়ে কথা বলবো। বন্ধুরা আমার, নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি নুর ইসলাম নয়ন হয়। অনেকের ষড়যন্ত্রের কারণে হতে পারেনি। কমিটি হবে, নুর ইসলাম নয়ন সভাপতি হয়। তারপরে অনেক ষড়যন্ত্র চলছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিক জায়গায় নিয়ে এসেছে। আগামী দিনগুলিতে আপনাদের এখানে যে নেতৃত্ব হবে, সেটা হবে পরিচ্ছন্ন নেতৃত্ব। আমরা পরিচ্ছন্ন নেতৃত্ব চাই, কারণ আমরা 16 বছর রাজপথে সংগ্রাম করেছি। কখনো কারাগারে ছিলাম, কখনো রাস্তায় মায়ের খেয়েছি। এই চর পেছনে, এই মনপুরায় গত রমজানের আগের রমজানে নয়ন ভাই এসেছিল। এপ্রিলের 8 এপ্রিল 2023, বলে যায়নি সেই দিনটির কথা। তার সফর সঙ্গী সহ সকলকে পিটিয়েছে।
আমরা হিংসা রাজনীতি করি না। পতনের পরে ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন 2 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীকে মেরে ফেলবে। মনপুরে কাউকে বিএনপি কোন আঘাত করেছে? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তারপরের দিন একটা বার্তা দিয়েছে, সকলে শান্ত থাকুন। আমাদের নেতা তারেক রহমান বলেছে শান্ত থাকুন। যারা মুসলিম রাজ্যে এই মনপুরে আক্রমণ করেছে আমরা ভুলে যাইনি। তার সাথে এখানে যারা পিছনে ইন্ধন দিয়েছে আমরা তাদেরকেও ভুলে যাইনি। অতএব আমরা স্বচ্ছ রাজনীতি চাই। সেই স্বচ্ছ রাজনীতিবিদ নূর ইসলাম নয়, আমরা তাকে নিয়ে এগিয়ে যেতে চাই। বন্ধুরা আমার, মনপুরার মানুষগুলি অত্যন্ত সহজ সরল, আপনারা অত্যন্ত সহজ সরল। এই সরলতা নিয়ে যেন কেউ আপনাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে না পারে, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। আগামী দিনে আপনারা যে মানুষটিকে নিয়ে আমরা গর্ব করি, যে মানুষটিকে নিয়ে আপনারা গর্ব করেন, সেই মানুষটির সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ, কথা দিলেন। কারণ যোগ্য নেতৃত্বই পারে একটি এলাকার পরিবর্তন ঘটাতে। অতএব যোগ্য জায়গায় যোগ্য নেতৃত্ব আপনারা প্রতিষ্ঠা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই সময় প্রধান অতিথির সফর সঙ্গী হিসাবে উপস্থিত রয়েছেন জনাব নূর মোহাম্মদ রুবেল, জেলা ছাত্রদল। উপস্থিত রয়েছেন জাকারিয়া মঞ্জু, পৌর আহ্বায়ক, ভোলা সদর ছাত্রদল। উপস্থিত রয়েছেন মোহাম্মদ আক্তার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল। উপস্থিত রয়েছেন খন্দকার রিয়াজ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ঢাকা কলেজ ছাত্রদল। উপস্থিত রয়েছেন এবং কেন্দ্রীয় নেতা উপস্থিত রয়েছেন মোহাম্মদ মিলন হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। উপস্থিত রয়েছেন জাহিদ হাসান, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের সভার প্রধান অতিথির অনুমতি ক্রমে এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার সম্মানিত সভাপতি, মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি জনাব আলহাজ ডাক্তার কামাল উদ্দিন। জনাব আলহাজ ডাক্তার কামাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মনপুরাবাসী, আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আপনাদের প্রাণপ্রিয় নেতা, মনপুরাবাসীর প্রাণপ্রিয় নেতা, আজকের সভার প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম রন ভাই। রন ভাইকে ভালো জানেন? আপনারা ভালো জানেন তো? দুহাত তুলে একটু করতালি দেন। পিছনে লোক, পিছনে পিছনে। ধন্যবাদ।
ঢাকা থেকে আগত আমাদের মহান নেতার সবল সঙ্গী এবং নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, গোলা জেলার নেতৃবৃন্দ উপস্থিত আছেন, চরপেশনের নেতৃবৃন্দ ও আমার মনপুরার আমার প্রাণপ্রিয় সংগঠন বিএনপির নেতৃবৃন্দ, আমার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে আমার যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ওলামা দল, সকল স্বেচ্ছাসেবক দল বলছি, সকল দলের নেতৃবৃন্দকে আজকে আমি প্রাণ দ্বারা অভিনন্দন জানাই। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমরা যারা বিএনপির নেতৃবৃন্দ আছি, আপনারা আমাদেরকে মুগ্ধ করেছে। আজকের সভায় আমি অল্প কথা বলবো, যেহেতু আমার পরেই আমি পরে দেওয়ার কথা, নেতা বক্তৃতা দিলে আর লোক থাকে, এজন্য একটু বলে নিলাম, মনে কিছু নিবেন না। নেতৃবৃন্দ আপনারা জানেন আমরা কখন থেকে যারা জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তারা ওয়ানি লেভেলে সংবাদ সম্মেলন করেছিল, আমরা আপনাদের প্রতিনিধি হিসাবে নন ফায়ার অনুমতি নিয়ে স্লিপ নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার সাথে দেখা করেছি। জানেন জানেন বহুবার বলেছি, জানেন। যাওয়ার পরে আমাদের পাঁচজনকে বলে, তোমরা ওর কথা শোনো কেন, ও কি দলের কি ম্যাডাম নির্বাহী কমিশন তোমার নির্বাহী কমিশন সদস্য, কিষাণ নির্বাহী কমিশন সদস্য, তোমরা কমিটি করবা। সেই থেকে নেত্রীর কথা শুনে আমরা কমিটি করেছি। আমরা আপনাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রামে ভোলা, বরিশাল, ঢাকার প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা যোগ দিয়েছি। আমরা যোগ দিয়েছি 10 ডিসেম্বর, 28 অক্টোবর, সেই দিন বিভীষিকাময় আমার মনপুরা ছেলেরা ভাইয়ের চতুর্পাশে ছিল। আমরা পালিয়ে এসেছিলাম, মনপুর আসতে পারি নাই, ভোলাতে নেমে চরপেশন নিয়ে এসেছি। আপনারা যারা আজকে অন্য মতের, অন্য দল থেকে, অন্য দল মানে আমাকেও বিএনপি এসেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। এখনো যারা বুঝেন নাই, বুঝতে বাকি রয়েছে কিছু, চলে আসেন, আপনাদেরকে ধন্যবাদ দিব। আপনারা সাথে নিয়ে রাজনীতি করতে চাই, সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই, এদেশের উন্নয়নের জন্য নয়ন ভাইয়ের মতো একটি পরিচ্ছন্ন রাজনীতিবিদ প্রয়োজন। প্রিয় ভাইয়েরা, আজকে আমি গ্রহণ করি আমাদের মরহুম আলী মিয়া মাস্টারকে, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার বন্ধু সালাউদ্দিন চৌধুরীকে, মরহুম সালাউদ্দিন চৌধুরী আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, যারা এই আন্দোলন সংগ্রামে আত্মাহুতি দিয়েছিল, যারা দেখে শুধু জুলাই আগস্টে না, তার আগে থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ভোলায়, মুন্সিগঞ্জে, নারায়ণগঞ্জে, সেই আপনার নরসিংদীতে যারা প্রাণ দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আপনাদেরকে, আমার সমস্যা আছে, আমি ফারুক মিয়ার আত্মার মাগফিরাত কামনা করি, শ্রদ্ধার সাথে স্মরণ করি। মুস্তাফিজ মিয়ার শ্রদ্ধার সাথে স্মরণ করি। মুস্তাফিজ মিয়াকে, তারা আমাদের সাথে ছিল। তো আমি আর না বলি, আপনারা
আমাদের প্রাণীয় নেতার কথা শুনলে আমাদের বক্তৃতা দেওয়ার কথা না। সবাই আরেকটা হাতে তালি দিয়ে আমার নেতাকে, প্রাণীয় নেতাকে আমার ধন্যবাদ সবাইকে। আমার করুন জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাবাসী জিন্দাবাদ। পর্যায়ে বক্তব্য দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রজনক সদল নেতা এবং কর্মীদের ভিতরে যিনি ইতিমধ্যেই একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সুখ্যাতি লাভ করেছেন, সে আমাদের নেতা, বাংলাদেশ জাতীয় যুবদল কেন্দ্রীয় সংসদে বিপ্লবী সংগ্রামী সাধারণ সম্পাদক, জননন্দিত যুব সম্রাট, আমাদের প্রাণের স্পন্দন, সারা বাংলাদেশকে যিনি ইতিমধ্যে একটি শক্তিশালী যুবদলের কেন্দ্রীয় হিসেবে পরিচিতি লাভ করার সক্ষমতা অর্জন করেছেন, সেই আমাদের জননন্দিত যুবনেতা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ললন। একটু পরেই আজান হবে, তো বক্তব্য আমার তাড়াতাড়ি শেষ করা উচিত, কারণ আপনারা তো অনেক দূর থেকে এসেছেন। যাই হোক, যে কথা আমি ভাবছিলাম যে গণসংবর্ধনা যাকে ঘিরে হয় তার পক্ষে প্রচুর প্রশংসা বক্তৃতার মধ্যে বেরিয়ে আসে, এবং এই প্রশংসা সাধারণত একতরফাই হয়। কেননা আমার ভালো দিকগুলোর কথাই শুধু বলা হয়, তাও বাড়িয়ে বলা হচ্ছে, যদিও এত প্রশংসা পাওয়ার যোগ্যতা আমার নেই। তবে এই প্রশংসা পাওয়ার যোগ্যতা মন্ত্রাবাসীর রয়েছে, কারণ চরপেশন এবং মন্ত্রা রাজনীতি করার আগ্রহ তৈরি করার ক্ষেত্রে যারা আমাকে উৎসাহিত করেছেন তারা হলেন বিএনপির মনপুরার নেতৃবৃন্দ। এই কামাল ভাই, মান্নান ভাই সহ এই মন্ত্রী যারা রয়েছেন তারাই আমার মধ্যে আগ্রহ তৈরি করেছেন চরপেশন মন্ত্রা রাজনীতি করার জন্য। এবং আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি মন্ত্রে এসেছিলাম, সেই তখনই আমাকে যেভাবে অভ্যর্থনা জানিয়েছিলেন, সেজন্য আমি বলছি যত প্রশংসা আপনারা আমার করলেন তার চেয়ে বেশি প্রশংসা মনপুরাবাসীর পাওয়ার যোগ্যতা রয়েছে। বন্ধুরা আমার, গতকালকে চরপেশনের মানুষ উজাড় করে তাদের ভালোবাসা দেখিয়েছে, আজকে মনপুরার মানুষ একই পথে হেঁটেছে। মনপুরা উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন আপনাদের প্রিয় নেতা শ্রদ্ধাভাজন ডাক্তার কামাল হোসেন, সাবেক চেয়ারম্যান, উপস্থিত মনপুরার আপনাদের প্রিয় নেতা আব্দুল মন্নান হাওলাদার, জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন, যিনি অসুস্থ। আমি এই সময় আপনাদের প্রত্যেকের কাছে আব্দুল মন্নান হাওলাদারের রোগ মুক্তির জন্য দোয়া কামনা করছি। উপস্থিত মনপুরের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ
যাদের চেষ্টার ফসল হচ্ছে আজকের এই বৃহৎ সমাবেশ। মঞ্চে উপবিষ্ট ভোলা জেলা বিএনপির সংগ্রামী সদস্য, ভোলা কলেজের সাবেক ভিপি, ছাত্রদলের সাবেক সভাপতি, যুবদলের সাবেক সভাপতি, আমার খুব প্রিয় ভাজন, আপনাদেরও প্রিয় ইয়ারুল আলম লিটন, উপস্থিত আমার স্নেহভাজন, আমার প্রিয় শিক্ষকের সন্তান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি রাসেল মাহমুদ, উপস্থিত ভোলা জেলা যুবদলের সংগ্রামী সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, দুঃখিত ভোলা জেলা বিএনপির সংগ্রামী সদস্য, সাবেক যুবনেতা তরিকুল ইসলাম কায়েব, বরিশাল মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন সহ মঞ্চ উপবিষ্ট অনেক নেতৃবৃন্দ, আপনাদের মনপুরের একজন কৃতি সন্তান রয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিল, আপনাদের সামনে বক্তব্য রেখেছে আলিজা আহমেদ মিজান। চরপেশনের অনেক কৃতি সন্তান রয়েছে, আব্দুল্লাহ রহমান ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতা ছিলেন, মহিউদ্দিন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এরকম আরো রয়েছে জাহিদ, মনিউদ্দিন রুবেল সহ অনেক নেতৃবৃন্দ। বক্তব্য করাবার দীর্ঘ করার সুযোগ নেই, আজানের ধ্বনি শোনা যাচ্ছে। বন্ধুরা আমার, আমি শ্রদ্ধা জানাতে চাই, স্মরণ করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, তিনি স্বাধীনতার যে কাঙ্ক্ষিত লক্ষ্য বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের দ্বার উন্মোচন করেছেন, তাতেই ক্ষান্ত হননি। তিনি বাংলাদেশের সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত প্রতিটি মানুষকে একই পরিচয় আবদ্ধ করার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছেন। শুধু তাই নয়, দেশ, মাটি, জীবন, ধর্ম, শিক্ষা এবং বোধের আলোয় গড়ে ওঠা আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তিনি ধারণ করেছিলেন। তিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করে মুসলমানদেরকে সম্মানিত করেছেন, আমাদের ধর্ম ইসলামের প্রতি আনুগত্য দেখিয়েছেন। তিনি বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, যা ৭২-এর সংবিধানে ছিল না। যিনি একটি শক্তিশালী পররাষ্ট্র নীতি আমাদের উপহার দিয়েছিলেন। সত্যি কথা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বললে তারও অনেক কিছু বলতে হবে। যার আদর্শ উপর দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশে সবচাইতে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গত 16 বছর কত নিন্দার শিকার হয়েছেন, মিথ্যাচারের শিকার হয়েছেন, ইতিহাস বিকৃতির শিকার হয়েছেন, কিন্তু তার জনপ্রিয়তা বাংলাদেশে এক বিন্দু কমেনি। বন্ধু আমার, আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের মানুষের সাথে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে করতে আপসীন নেত্রী হিসাবে খেতাব লাভ করেছেন। গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমর্থক শব্দে পরিণত হয়েছেন, অর্থাৎ মাদার অফ ডেমোক্রেসি, যার নামের সাথে শুনতে আমাদের সবচাইতে ভালো লাগে। তিনি আমাদের প্রিয় নেত্রী,
যার ব্যক্তিত্বের দৃঢ়তা হিমালয় পর্বতের চেয়েও ভারী, জাতির সামনে দেওয়া যার কমিটমেন্ট ইস্পাতের চেয়েও কঠিন, বাংলাদেশি জাতীয়তাবাদের উজ্জীবিত যে নেত্রী, দেশপ্রেম সূর্যালোকের মতোই দেদীপ্যমান, তিনি হলেন আমাদের প্রিয় নেত্রী, প্রকৃতি সত্য সৌন্দর্য আর মা মাটি মানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি সম্মান জানাতে চাই আমাদের প্রিয় নেতা, যিনি হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশে গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যাকে সাথে নিয়ে আমরা আগামী দিনে গণতন্ত্রের অভিষেক উদযাপনের স্বপ্ন দেখছি, যিনি বাংলাদেশে প্রতি ইঞ্চি ভূমির সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরন্তর প্রাণান্তকর ধীর ও নীরব সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তার সম্বন্ধে আরেকটি কথা বলার আগে আমি অন্য দুইটি কথা বলতে চাই। তা হলো পৃথিবীর নিষ্ঠুরতম স্বৈরশাসকের একটি ছিল শেখ হাসিনা সরকার। 16 বছর পরে হলো তার পতন হয়েছে। তার কারণটা কি? পৃথিবীর এরকম আরো অনেক দেশে এরকমের নিকৃষ্টতম ফ্যাসিবাদ এবং নিষ্ঠুরতম স্বৈরশাসক ছিল। আপনারা অনেকেই নিশ্চয়ই নাম শুনেছেন, পেরুর নাম শুনেছেন। সেখানে পিনোশে, যাকে 17 বছর পরে হলেও ক্ষমতা থেকে নামতে হয়েছিল। যেমন আলজেরিয়ার আবদেল আজিজ বুতাকেলেফা, তাকে 20 বছর পরে হলেও ক্ষমতা থেকে নামতে হয়েছিল। রোমানিয়ার চাশেস্কু 22 বছর পরে হলেও নামতে হয়েছিল। মিশরের হোসনি মোবারক 30 বছর পরে হলেও ক্ষমতা থেকে নেমেছেন। কঙ্গোর মবুতু 36 বছর ক্ষমতায় ছিলেন, তারপরে নামতে বাধ্য হয়েছেন। জিম্বাবুয়ের মুগাবে 37 বছর ছিলেন। রেজা শাহ পাহলভি 38 বছর ছিলেন। গাদ্দাফি 42 বছর ছিলেন, তারপরে নামতে বাধ্য হয়েছেন। সিরিয়ার আসাদ কয়দিন আগে নামতে বাধ্য হয়েছেন। কোন বিষয়টি স্বৈরশাসককে ক্ষমতা থেকে নামতে বাধ্য করে তা কি জানেন? তা হল গণতন্ত্রের আকাঙ্ক্ষা, ফ্যাসিবাদের পতনের ঘটানোর আকাঙ্ক্ষা। বাংলাদেশে গত 16 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের হৃদয়ে যিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষাকে জাগ্রত করে রেখেছিলেন, তিনি হলেন আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান। আমরা তার আকাঙ্ক্ষাকে ধারণ করি। বন্ধুরা আমার, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য এখনো অর্জন হয়নি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেকেই দখলদারিত্বে নেমে গেছে, চাঁদাবাজিতে নেমে গেছে। কিন্তু আপনাদের খেয়াল রাখা দরকার, রাজনীতির গুণগত মান পরিবর্তন ইতিমধ্যেই হয়েছে। আমার আপনার চাঁদাবাজির জন্য কিংবা পাশের বাজারের ওই দোকান দখল করার জন্য নিশ্চয়ই 16 বছর পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব আমাদের নেতা তারেক রহমান দেননি। তিনি কেন নেতৃত্ব দিয়েছেন? কারণ স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম ছিল, কিন্তু বাংলাদেশের মানুষের গত 16 বছরের কোনো স্বাধীনতা ছিল না। নামমাত্র একটি পার্লামেন্ট ছিল, কিন্তু পার্লামেন্টের কোনো কার্যকারিতা ছিল না। নির্বাচন কমিশন ছিল, কিন্তু আমাদের ভোটাধিকার ছিল না। আদালত ছিল, কিন্তু ন্যায় বিচার থেকে আমরা কি বঞ্চিত হইনি? বন্ধুরা, র্যাব ছিল, পুলিশ ছিল, কিন্তু র্যাব পুলিশের আতঙ্কে তো আমরা ঘরে ঘুমাতে পারিনি, ঠিক না? প্রশাসন ছিল, নিরপেক্ষতা ছিল না। পররাষ্ট্রনীতি ছিল,
কিন্তু নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ মানুষের উপহাসের পাত্র ছিল। বিদেশি রাষ্ট্রদূতদের মুখে আমরা উপহাস শুনেছি বন্ধুরা আমার। কারণ গত 16 বছরের ফেসিবাদী সেই আওয়ামী সরকার পারলে স্বাধীনতা সার্বভৌমত্বকে বন্ধক রেখে হলেও ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিল। বন্ধুরা আমার, গত 16 বছরও তো আমরা দেখেছি শেয়ার মার্কেট ছিল, কিন্তু শেয়ার মার্কেটে 32 লক্ষ যুবকের স্বপ্ন ভঙ্গ হয়েছে। দুঃখের সাথে বলতে হয় আমরা তিস্তার পানির ন্যায্য হিস্সা পাইনি, অথচ ফেনী নদীর পানি আমাদেরকে দিতে বাধ্য করেছে গত 16 বছরের ফেসিবাদী সরকার। বন্ধুরা আমার, এই সকল অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সোচ্চার করে আন্দোলন রচনা করেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। সে আন্দোলন সফল করতে কত মায়ের বুক খালি হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন। শত শত সন্তানহারা মায়ের মাতৃকুলের শূন্যতা, শত শত বোনের ভাই হারানোর আহাজারি, শত শত স্বামীহারা বধূর বৈধব্যকে চিরজীবনের জন্য সমস্ত সত্তায় ধারণ করে চিৎকার করে স্বামী হত্যার বিচার চাওয়া, কিংবা কত সহযোদ্ধার হাত করা পরিহিত অবস্থায় থানাগার থেকে লাশ নিয়ে আসা, কিংবা বাবার জানাজায় পায়ে দান্ডা বেরি পরে সেই জানাজায় অংশগ্রহণ করা, এই সকল কি কোনো ত্যাগ ছিল না? এই ত্যাগ নিশ্চয়ই পাশের বাজারের ওই দোকান দখল করার জন্য নয় বন্ধুরা আমার। যারা মনে করেন বিএনপি ক্ষমতায় চলে এসেছে, যা খুশি তা করবেন, কিন্তু না। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন জনগণের কষ্ট হতে পারে, বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ণ হতে পারে, এমন কোন অন্যায় কাজ তিনি বরদাস্ত করবেন না। তিনি আন্দোলন ব্যক্তি স্বার্থে করেননি, তিনি বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছেন। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছেন। কিন্তু আমরা দেখেছি অতীতে এই হোসেন মনপুরা যারা এই ক্ষমতায় ছিল অনেকের দোকানে পরিণত হয়েছে, অর্থাৎ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল। বন্ধুরা আমার, আমি শুনেছিলাম স্থানীয় সরকার নির্বাচনে যেমন উপজেলার চেয়ারম্যানের পদপ্রার্থিতা, ভাইস চেয়ারম্যানের পদপ্রার্থিতা, মেয়রের পদপ্রার্থিতা, কাউন্সিলরের পদপ্রার্থিতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদপ্রার্থিতা, মেম্বারের পদপ্রার্থিতা নাকি বেচা কেনা হতো। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আল্লাহর রহমতে যদি আমরা রাজনীতি করার সুযোগ পাই, তাহলে এই সকল পদবি বেচা কিনা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই প্রার্থী হবার জন্য এক কাপ চা খাওয়াতে হবে না, কিন্তু যার তার হাতে নিশ্চয়ই এই প্রার্থীটা তুলে দেওয়া যাবে না। ইউপি চেয়ারম্যানরা কি করতেন? দুই পক্ষ সালিসি যখন তার কাছে আসত, দুই পক্ষের কাছ থেকেই তারা মোটা অঙ্কের টাকা নিত, মানুষকে শোষণ করত, এবং তাদের অত্যাচারে বিএনপি নেতা কর্মীরা গত 16 বছর এলাকায় যেতে পারেনি, ঘরে ঘুমাতে পারেনি। বন্ধু আমার, ওই সকল অত্যাচারীদেরকে আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ আইনের আওতায় নিব। কিন্তু ভবিষ্যতে যারা বিএনপি করছেন, মনে করছেন ভবিষ্যতে জনপ্রতিনিধি হবেন, আমি আপনাদের জন্য দোয়া কামনা করছি। কিন্তু উদ্দেশ্য যদি সৎ হয় খুব ভালো কথা, কিন্তু যদি অসৎ হয় তাহলে আমার মনে হয় এই রাজনীতির রেসে আপনি টিকবেন কিনা আমার সন্দেহ রয়েছে। আগে ভাগে চিন্তা করুন। রাজনীতির এখন পরিবর্তিত অবস্থায় এখনো রাজনীতি করবেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে যদি মনে করতে চান, তাহলে আমার মনে হয় সম্মান নিয়ে কেটে পড়া উচিত।
আর যদি মনে করেন জনগণের সাথে থাকবেন, জনগণের পাশে থাকবেন, তাহলে অবশ্যই রাজনীতি করবেন। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং সৎ নেতৃত্বকে সামনে নিয়ে আসতে চান, যারা প্রকৃত অর্থেই মানুষের সেবা করতে চায়। আমরা বিভিন্ন সময় পথসভা করতাম, আমরা তার সাথে বিভিন্ন সময় কথা বলার যখন সুযোগ পাই, তার বক্তব্য আমরা শুনে অভিভূত হই। যখন দেখি তিনি সাধারণ মানুষের একটি ছোট ছোট সুখ দুঃখের সেই অনুভূতিকে নিজে ধারণ করেন। মনে করেন আপনি বহুতল ভবনের লিফটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু লাইন ভঙ্গ করে একজন লিফটে উঠে গেছে। লাইনে দাঁড়ানো মানুষগুলো জিজ্ঞেস করবে উনি কে। যদি বলে উনি বিএনপির নেতা, বিএনপির সম্মান কি নষ্ট হবে না? আপনি হসপিটালে গেলেন একজন রুগী দেখার জন্য, আপনি যেহেতু নেতা, আপনার সাথে 50 জন হসপিটালে চলে যাচ্ছে, আর অনেক রুগী রয়েছে, সেই রুগীদের কিন্তু আপনি কষ্টের কারণ হলেন। আপনার আমার কাছ থেকে জীবাণু ছড়িয়ে যেতে পারে ওই রুগীদের মধ্যে। এই ছোট ছোট অনুভূতিগুলো আমাদের নেতা জনাব তারেক রহমান ধারণ করেন। আপনি ব্যাংকে গিয়েছেন, অনেকে ক্যাশ কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি সরাসরি ক্যাশ কাউন্টারে এসে ক্যাশিয়ার সাহেবের সামনে চলে গেলেন, লাইন ভঙ্গ করে। লাইনে দাঁড়ানো মানুষগুলো যদি জিজ্ঞেস করে উনি কে, পাশ থেকে একজন বলবে উনি যুবদলের নেতা। যুবদলের সম্মান কি নষ্ট হবে না? আপনারা লক্ষ্য করেছেন, যদি এখন পর্যন্ত মানতে পারেননি, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমান তোরণ নির্মাণ অভ্যর্থনা জানানোর জন্য মোটরসাইকেলের বিশাল বহর এগুলো কিন্তু নিষেধ করেছেন। কেন করেছেন? যাতে মানুষের বিরক্তির কারণ আপনি আমি না হই। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। একটু আগে আজান দিয়েছে, আপনারা এশার জামাতে আশা করি শরীক হবেন। আমি আপনাদের কাছে দোয়া কামনা করছি, আপনারা সেই প্রথম দিন থেকে আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, আপনাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আমাকে কৃতজ্ঞতাবদ্ধ আবদ্ধ করেছেন। আমি আপনাদের ঋণ কিভাবে শোধ করবো জানি না। একজন মানুষ এত হাজার হাজার মানুষের ঋণ কিভাবে শোধ করে, কিন্তু আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভবিষ্যতে আপনাদের সাথে থাকতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। আমি চল ফ্যাশনে বলেছিলাম, সেটা হচ্ছে আমি নিশ্চয়ই ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। আমার সব কাজ সঠিক হবে, সব কথা সুন্দর হবে, এবং আমার সব সিদ্ধান্ত সঠিক হবে। কারণ আমি মনে করি না আমার সিদ্ধান্ত ভুল হতে পারে, আমার অনেক সময় বোঝা ভুল হতে পারে। আপনারা ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমাকে শুধরে দেবেন, এই অধিকার আমি আপনাদেরকে দিয়ে গেলাম বন্ধুরা আমার। আর আমি আপনাদেরকে বাকি জীবন কতটুকু সেবা দিতে পারবো জানি না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সেবা করার তৌফিক দান করেন, তাহলে আমি আপনাদের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ। আপনারা আমাকে যাতে আল্লাহ তৌফিক দেন, এবং আমি যাতে আপনাদেরকে কষ্ট না দেই। আজকের বক্তারা অনেক প্রশংসা শুনিয়েছে আমার পক্ষে, কিন্তু এই প্রশংসা যাতে দুদিন পরে যারা এত দূর দূরান্ত থেকে এই সমাবেশকে সফল করার জন্য টাকা খরচ করে, সময় নষ্ট করে এবং পরিশ্রম করে এখানে উপস্থিত হয়েছেন, সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমি চেষ্টা করব, চরপেশন যখন আমার আসার সুযোগ হবে, আপনারা যদি আমাকে গ্রহণ করেন এবং আসার সুযোগ দেন, আমি মনপুরাতেও আসবো, আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা প্রত্যেকে
শৃঙ্খলার সাথে এখান থেকে বিদায় নিয়ে নিরাপদে যাতে বাড়িতে পৌঁছতে পারেন এর জন্য আমি দোয়া করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই বিশাল সভাকে জনসমুদ্রে পরিণত করার জন্য মনপুরা উপজেলা